ধরনের লুটপাট এবং জালিয়াতির প্রস্তাব সরকারি দল করতেছে, বিরোধী দলের অলমোস্ট এন্টায়ার ফোর্স, তাদের মাথায় কোনো ক্লুই নাই যে হোয়াটস গোয়িং অন। তারা ওইখানে টিভি চায়, ফ্রিজ চায়, ওয়াশিং মেশিন চায়, জীবিত বাবারে ৭১-এ মাইরা ফেলায়া ২৬ সালে আবার ক্লেম করতেছে শহীদ মুক্তিযোদ্ধা, এই ধরনের বাটপারি কথাবার্তা বলতেছে। মানে আপনি আপনি ফাইজলামি খেলতেছেন এখানে অপোজিশন। ইটস এ সিরিয়াস বিজনেস। আপনি বাজেট নিয়ে অলমোস্ট এন্টায়ারলি ২-৪ জন ছাড়া কেউ কথা বলছে না, অথচ রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইসিস হচ্ছে বাজেট ডিল করার ক্রাইসিস। রাষ্ট্রের জনগণের ৫টা প্রধানতম সমস্যা আছে, যেই সমস্যাগুলো আমাদেরকে রাষ্ট্র আকারে অ্যাড্রেস করতে হবে। তো তার ভিতরে আছে যে 5 ইলস বলেছে, 5 ইলস অফ হিউম্যান সোসাইটি। তো সেখানে প্রধানতম আসছে খাদ্যের সমস্যা আছে, আমাদের স্বাস্থ্যের প্রয়োজন আছে, শিক্ষা আছে, আমাদের থাকার জায়গা দরকার। এই যে বেসিক যে মৌলিক অধিকারের আইডিয়া আসছে, এগুলো পরবর্তীতে ইউনাইটেড নেশনস চার্টারগুলোতে অ্যাডপ্ট করা হয়েছে। এখন ইউরোপেও আপনার যারা সোশ্যালিস্ট পলিটিশিয়ান এবং যারা কনজারভেটিভ, তাদের ভিতরে এই তর্কটা আছে যে ব্যক্তি মানুষকে হ্যান্ডআউটস দিয়ে আসলে তার নিজের সমাজের জনগণের আসলে ক্রয় ক্ষমতা বাড়ে কিনা, অথবা তার আর্থিক অবস্থাটা বাড়ে কিনা। যেমন আপনি যদি বুলু ভাই ৫০০ টাকার কথা বলেছে, আমার জানা মতে সর্বোচ্চ ভাতা পায় সম্ভবত মুক্তিযোদ্ধারা ২০,০০০ টাকা পায় মাসে। আর হচ্ছে আরেক ক্যাটাগরিতে সম্ভবত ১০,০০০ টাকা পায়, বাকিরা মোরাললেস ১,০০০, ১,২০০, ১,৫০০ বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন টাকা পয়সা পায়। এখন এই যে মানে খাতগুলো তৈরি করা হয়েছে এবং যে টাকাগুলো এটার অ্যাগেনস্টে দেয়া হচ্ছে, বাংলাদেশে অ্যাপ্রাইজেলের কোনো মেকানিজম নাই যে আমি একটা যে প্রকল্প হাতে নিচ্ছি, আমি যে মানুষকে টাকা দেওয়া শুরু করছি, এটা ৫ বছর দেখার পরে ওই মানুষটার লাইফ সাইকেলে কোনো পরিবর্তন আসছে কিনা। তাকে যে রাষ্ট্র এই টাকাটা দেয়, ১,০০০, ২,০০০, ২,৫০০ টাকা করে দেয়, এটা দেওয়ার কারণে তার জীবনমান বেড়েছে কিনা, তার ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা, তার স্বাস্থ্য বেড়েছে কিনা, তার ছেলে মেয়েদের জীবনমান বেড়েছে কিনা, সেটা অ্যাসেস করবার কোনো মেকানিজম আমাদের রাষ্ট্রে বাজেটে প্রকল্প রিভিউ করবা। এখানে অনেক সম্মানিত বিদগ্ধ আমলারা আছেন, ওনাদের ব্যর্থতার কারণেই আমাদের এই রাষ্ট্রের এই দুরবস্থা আমি মনে করি আর কি। রাজনীতিবিদরা তো আছেন, এদেরকে রেগুলার গাইলেই তো আপনার আমলাদের গালাগালি করার সময় কম পায়, সুযোগ কম পাই। আবার ওনারা এত গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকেন যে ওনাদেরকে সামনে রেখে গালাগালি করাও একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো এই পুরো কাঠামোটা আমার আমলাতন্ত্রে এটা নাই। এখন যেই জিনিসটা আমি করছি, এটা হলো ফিজিক্সের ওয়ার্ক থিওরিতে যদি যান, কাজের ডেফিনেশন কি, যে আপনি সারাদিন ধরে ৫টা মানুষ একটা ট্রাক ধাক্কায়া সরানোর চেষ্টা করতেছে, কিন্তু দিন শেষে ট্রাকটাকে আসলে সরানো যায় নাই। তাহলে এখন কি আপনি সারাদিন কোনো কাজ করছেন কিনা? বিজ্ঞানীরা বলছে যে না, যেহেতু আপনি একটা লক্ষ্য ঠিক করেছিলেন যে আপনি ধাক্কায়া ট্রাকটা সরাবেন, যেহেতু আপনি সরাতে পারেন নাই, আসলে সারাদিন আপনি কোনো কাজ করেন নাই, কিন্তু আপনি কিন্তু বেতন নিচ্ছেন। তাহলে আমাকে এই রিভিউটা এখন করা দরকার বাংলাদেশের মতো, কারণ আমরা তো ধনী রাষ্ট্র না। ওয়েলফেয়ার স্টেট যারা করেছে, যেই রাষ্ট্রগুলো ম্যাচিওর ডেমোক্রেসি আছে এবং ফাইন্যান্সিয়ালি তারা ওয়েল অফ, আমাদের মতো দুইটা তর্ক এখানে খুব গুরুত্ব সহকারে আনতে হবে। অর্থনীতিবিদরা আমাদেরকে সাহায্য করতে হবে, বুলু ভাইয়ের মতো লোক, যে আসলে আমাদের মতো রাষ্ট্রে এই সোশ্যাল সেফটি নেটটা কার্যকর কিনা, এটা প্র্যাগম্যাটিকলি পসিবল কিনা, আমার রাষ্ট্রের যে আর্থিক সামর্থ্যের যে কাঠামো, এবং এই পপুলার সিদ্ধান্ত দেওয়ার মধ্য দিয়ে দ্বিতীয়ত যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে আসলে যাকে দেয়া হচ্ছে তার জীবনে পরিবর্তন আসছে কিনা। সেই ব্যাপারে আমাদের কোনো গবেষণা নাই। আমি এখন পর্যন্ত আমার প্র্যাকটিক্যাল কমন সেন্স নলেজ যেটা দেখতে পাচ্ছি, যেই মানুষগুলো এই টাকাটা পায় তাদের অধিকাংশেরই আসলে এই টাকার কোনো ভ্যালু নাই। কারণ এই মানুষটা ধরেন ১,০০০ টাকা ১,২০০ টাকা পাওয়া শুরু করেছে ৫ বছর আগে। এখন আমাদের পরিসংখ্যান ব্যুরো সরকার মিলায়া ধরেন 10% প্লাস মাইনাস আমাদের সবসময় ইনফ্লেশন বলা হচ্ছে, কিন্তু যদি রিয়েল টাইম ইনফ্লেশন দেখি, কোনো আমাদের যে এসেনশিয়াল এ ক্যাটাগরি গুডস বলি, ধরেন মানে আমাদের চাল, আমার কটা ডাল, আমার আলু, পেঁয়াজ, এগুলোর ইনফ্লেশন যদি আপনি দেখেন, এইটা ইয়ার অন ইয়ার বেসিসে 25, 30, 40% ক্রস করে যায় কোনো বছর। তাহলে যে মানুষটা ১,০০০ টাকা ১,২০০ টাকা ৫ বছর আগে থেকে মাসে পাওয়া শুরু করেছিল, তার খাবারের কস্টটা ইনফ্লেশনে আনেন, তার বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাস তেলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, তার ছেলে মেয়েদের স্কুলের বেতন বেড়েছে, ডাক্তার এবং নার্সের ডাক্তার দেখানোর খরচ বেড়েছে, ওষুধ কেনার টাকা আগের থেকে বেশি লাগতেছে। এর প্রত্যেকটা জিনিস যদি যোগফল করেন,
তাহলে আসলে 500 টাকা, 1000 টাকা, 1 বছর আগের টাকা, এই টাকাটা আসলে এখন কত টাকা? আসলে তো আপনি রাষ্ট্র সরকার তো এই মানুষটাকে জেনুইনলি 1000-1200 টাকা দিচ্ছে না। সে আসলে একটা অ্যামাউন্ট, একটা কম্পিউটারাইজড একটা নাম্বার পাঠাচ্ছে। এবং যে কারণে যেটা হচ্ছে, আপনি যদি এইটাকে ড্রিভেন পভার্টির সাথে, দারিদ্রতার সাথে কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে আসলে সোশ্যাল সেফটি নেটের কারণে আমাদের দারিদ্র বিমোচনের হার কমে নাই, এবং এটা প্র্যাকটিক্যালি কমা সম্ভব না। এবং একই শুভঙ্করের ফাঁকির ভিতরে আমরা এখন এই যে কার্ডের রাজনীতি যেটা শুরু হয়েছে, 2500 টাকার রাজনীতি। 2500 টাকা দিয়ে আসলে আপনি কি করবেন? 2500 টাকা দিলেন শুভঙ্করের ফাঁকি দেওয়ার পরে আপনি কি করলেন? বিদ্যুতের দাম বাড়াইলেন 2 দফা, গ্যাসের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, ডিজেলের দাম বাড়াইছেন, পেট্রোলের দাম বাড়াইছেন। আমার সকল কৃষি পণ্যের দাম বেড়ে গেছে অ্যাকর্ডিংলি। কৃষি পণ্যের দাম বাড়া মানে হচ্ছে আপনার কারওয়ান বাজার থেকে প্রত্যেকটা জিনিসের কেজিতে যদি আপনি 1 টাকা 2 টাকা করে বেশি টাকা পে করে আপনাকে কিনতে হয়, ওই গরিব মানুষটার আসলে কোনো টাকা কি আপনি আসলে দিয়েছেন কিনা? তাহলে এই গরিব মানুষটাকে যদি আপনি 2500 টাকা না দিয়ে তার বাড়িতে ডাক্তারদের সেবা, নার্সের সেবা, শিক্ষার মান বাড়ানোর সেবাটা এনশিওর করতে পারতেন, তাহলে কিন্তু এই লোকটা টাকা বাঁচত, তার খরচটা কমে যেত। খরচ বাঁচাটা মানেই হলো তার আসলে পকেটে টাকা থাকে। তাহলে এই যে সামাজিক সুরক্ষা খাতের নামে যেটা চলছে, আমরা বোধ করছি যে এইটা একটা মানে আমাদের অল্প শিক্ষিত মানুষকে একটা বোগাস, ভুল বোঝানোর রাজনীতির মধ্যে ফেলে দিয়েছে। কারণ সে সংখ্যাটা বোঝে, সে তো ইনফ্লেশন বোঝে না। যেই মানুষটাকে, যেই কৃষককে, যেই দরিদ্র পরিবারকে, যেই নারীকে আপনি একটা কার্ড দিচ্ছেন, সে 2500 টাকার অঙ্কটা বোঝে, কিন্তু সে মুদ্রাস্ফীতিতে এই টাকাটা যে এখন 0 টাকা হয়ে গেছে, এইটা তো আবার সে বুঝতেছে না। তাহলে এটা একটা প্রপার, আপনি টাকা দেওয়ার মধ্য দিয়ে আপনি রাষ্ট্র একটা জালিয়াতি, একটা ফ্রড করতেছে তার নিজের নাগরিকদের সাথে। তাহলে আপনি এই কাঠামোটাকে তো নিয়ে কথা বলতে হবে যে এই কাঠামোটা আসলে ফাংশনাল কিনা, কার্যকর কিনা। এজন্য আমরা ইংল্যান্ডে দেখেছি, আমি যেহেতু ওখানে লম্বা সময় ওয়েলফেয়ার স্টেটের ভিতরে থেকেছি, হুলু ভাই ওখানে মাস্টারি করছেন, স্যার ওখানে পড়ালেখা করছেন, তো এই জায়গাতে তারা যেটা করে, আপনার প্রতি 1-2 বছর 3 বছর পর পরে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে। যেমন আপনাকে 500 টাকা দেওয়া হতো, 2 বছর 3 বছর পরে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে এটা 530 টাকা করা হবে। এরপরের 2 বছর পরে আবার এটা 570 টাকা করা হবে, 590 টাকা, 600 টাকা করা হবে। কারণ আপনার মূল টাকাটা, ভ্যালুটা যেন ঠিক থাকে, যে ইউনিটের ভ্যালুটা আপনাকে দেওয়া হয়েছিল। তো এখন আপনাকে হচ্ছে সংখ্যা দেওয়া হচ্ছে, নাম্বার দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, কিন্তু ভ্যালু নাই। আপনাকে একটা পুরাতন আদিকালের একটা নোট দেওয়ার মতো অবস্থা হয়েছে, লেখা 500 টাকা, কিন্তু বাজারে গেলে ওই জিনিস দিয়ে কোনো কিছু কেনাকাটা করা যায় না। ওই যে আসহাবে কাফের গল্প পড়ছেন না সূরা কাহাফে, আর 200, 250, 300 বছর পরে মুদ্রা নিয়ে গেছে, তো দোকানদার বলতেছে রাজা তো বদলায় গেছে, আগের মুদ্রায় তো রাজার নাম লেখা থাকতো। তো সেইখানে এইটা হচ্ছে প্রথম তর্ক যেটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, যে আমাদের এই সামাজিক সুরক্ষা খাতকে আসলে প্র্যাকটিক্যালি জনগণের যেই মানে দারিদ্রতা দূর করা, তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, সেটা আসলে করছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, মূল্যস্ফীতির আলাপে যে সরকার বলছে 7.5% তার টার্গেট, মূল্যস্ফীতি 7.5%-এর নিচে নিয়ে আসা। সোনার বাংলায় কোনো সরকার যেটা পারে নাই, আপনি কেন পারবেন? আপনি বলছেন আপনার জিডিপির প্রজেকশন 6.5% প্লাস মাইনাস। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, কোনো সংস্থা, কোনো অর্থনীতিবিদ বলছে না এটা 4-এর প্লাস মাইনাসের কম বেশি কিছু হবে। প্র্যাকটিক্যালি পসিবল না, আপনার অর্থনীতি নাই তো। আপনি এটা কি দিয়ে বাড়াবেন? অর্থনৈতিক অ্যাক্টিভিটিসটা আপনি কিসের সাপেক্ষে বাড়াবেন? একমাত্র সাপেক্ষ হচ্ছে আওয়ামী জালিয়াতি, পরিসংখ্যান ব্যুরোকে ম্যানুপুলেট করা, NBR-কে ম্যানুপুলেট করা, ব্যাংকের LC, বাংলাদেশ ব্যাংকের দিয়ে ম্যানুপুলেট করে সংখ্যার তারতম্য তৈরি করে একটা ফাঁকা বেলুন আগামী বছর বলা যে ভাই এই যে দেখো আমার এত এত টাকা আয় উপার্জন হয়েছে। আসলে হয়নি, আপনি সংখ্যা বাড়ায় দিচ্ছেন। তো সেটার মধ্য দিয়ে যেটা হবে, ইনফ্লেশন তো আবার ট্রিগার করবে। এরপরে দেখেন সোশ্যাল সেফটি নেটের কথা আপনি বলছেন, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, পেনশন, টাকার ফাঁকি আছে, খাতের ফাঁকি আছে। ভার্সেস দেখেন যেই সমস্যাটা হচ্ছে, আপনি ইনফ্লেশন ডিল করতে পারছেন না, একটা সেকেন্ডারি প্রবলেম এবং পার্মানেন্ট প্রবলেম, এর সাথে আপনি যোগ করতেছেন পে স্কেল। এটা সত্য যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো দরকার, কিন্তু আপনি যদি গ্রেড রিফর্ম না করেন, গ্রেড সংস্কার না করেন, আপনি মানে আননেসেসারি 19-20টা গ্রেড রেখে আপনি এখানে এই টাকা বাড়াইলে রিয়েল সেন্সে কারো কোনো লাভ হবে না। তো আপনারা তো গ্রেড রিফর্ম করতে হবে। আমার 20টা গ্রেড দরকার নাই তো, আপনি এটা 10-এর নিচে নিয়ে আসেন, 8টা 9টা গ্রেড হইলে এনাফ। আপনার একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে তারপরে সিনিয়র সচিব পর্যন্ত 6-7টা লেভেল বানাইতে হবে কেন?
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি দুইটা লেভেল হলেই তো হয়, সেক্রেটারি করে ফেলবেন। আপনি গ্রেড কমান, আপনি গ্রেড রিফর্ম না করে আপনি যেখানে হাত দিয়েছেন এই পে স্কেল দিয়ে আপনি আপাতত আপনি এই একটা 15 লাখ 20 লাখ লোককে মুখ চাপা দিতে পারবেন, মুখ বন্ধ রাখতে পারবেন। কনসিকুয়েন্সটা কি হবে দেখেন, এই মাসের স্যালারিতে তারা তো 50% প্লাস স্যালারি পাবেন, বাজার ইনফ্লেশন ট্রিগার করবে। তাহলে আপনি টার্গেট করছেন আপনার ইনফ্লেশন 7.5 এর নিচে রাখবেন, কিন্তু আপনি পে স্কেল আবার টপ আপ করতেছেন। তো পে স্কেল টপ আপ করলে তো ইনফ্লেশন ট্রিগার করবে। আপনার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসির সাথে এটা কনসিস্টেন্ট না। তো এই যে ইনকনসিস্টেন্ট পলিসি একের পর এক নিচ্ছেন, যেটার মাধ্যমে যেটা হবে, আপনি যে টার্গেট করছেন বাজেটে যে আপনি এটার নিচে এটা রাখবেন, ওইটার নিচে এটা রাখবেন এবং টাকার ভ্যালু ঠিক রাখবেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল হবে না। এটা সিম্পলি আমি কোনো বাস্তব জায়গা দেখতেছি না। এরপরে 20 লক্ষ মানুষের না হয় বেতন বাড়লো, বাকি প্রাইভেট সেক্টর তো ছাঁটাই করছে। আপনি যে কোনো কোম্পানির মালিকদের সাথে কথা বলেন, হামিম গ্রুপের আবুল কালাম আজাদ সাহেব নিজে অন রেকর্ড টেলিভিশনে বলেছেন তিনি 10,000 লোক ছাঁটাই করবেন কয়েকদিনের মধ্যে। টেক্সটাইল মিলসের যে অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল সাহেব উনি বলছে ওনার 5টা কোম্পানি নাকি ইতিমধ্যে উনি বন্ধ করে ফেলছেন। রাইট, সো এই যে বুলু ভাই বললেন যে হাতেম ভাই বিকেএম এর প্রেসিডেন্ট, উনি আর 3টা কোম্পানি বন্ধ করে দিয়েছেন। আবার ওই দিক থেকে দেখেন লুটপাট, মানে অর্থনীতির যে লুটপাট মডেলটা দেখেন, বাংলাদেশ ব্যাংক বলছে 60,000 কোটি টাকা প্রণোদনা দেবে যারা, যে সকল ব্যবসায়ীরা আপনার এই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ না করে চালানোর জন্য চেষ্টা করবেন এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেন 7.5% হারে। তাহলে যে ব্যবসায়ীকে লোন নেবার জন্য আপনার হাই স্ট্রিট ব্যাংকে 13%, 14%, 17%, 18% তাকে ঋণ নিতে হচ্ছে, তাকে আপনি যদি মিলটা বন্ধ করে দেন তাহলে সরকার টাকা দেবে হলো 7.5%। তাহলে কি আপনি বিজনেস পুশ করছেন না আপনি আসলে অলিগার্কি পুশ করছেন? কোনটা ট্রিগার করতেছেন আপনি? মানে আমি যদি ব্যবসা করি তাহলে আমাকে ঋণ নিতে হবে 17%, 18% হারে সুদে, আর আমি যদি কোম্পানি বন্ধ করে সরকারের কাছে টাকা চাই যে এটা বন্ধটা চালু করা দরকার, তাহলে আপনি টাকা দিবেন আমাকে 7.5%। তাহলে এই যে লুটেরা, এই যে লুটপাট তন্ত্র, এবং যিনি বলছেন তার 5টা কোম্পানি বন্ধ, তার ব্যাপারে কিন্তু পত্রিকার রিপোর্ট আসছে সে 1,000 কোটি টাকা লুটপাট করে লন্ডনে বাড়িটারি করছে। তাহলে এই যে রাষ্ট্রের মানে ইন্ট্রা কন্ট্রাডিকশনস, তার যে পলিসি ফ্রেমওয়ার্কের ভিতরে কোনো কনসিস্টেন্সি নাই, সে একটার সাথে একটা যেটা বলছে কথার সাথে কাজের মিল নাই, এক পলিসির সাথে আরেক পলিসি কনসিস্টেন্ট না, তাহলে সে কিভাবে তার বাজেট গোল অ্যাচিভ করবে? প্র্যাকটিক্যালি পসিবল না। সবচেয়ে বড় ক্রাইসিস যেটা বুলু ভাই কারেক্টলি পয়েন্ট আউট করছেন, যে ধরনের লুটপাট এবং জালিয়াতির প্রস্তাব সরকারি দল করতেছে, বিরোধী দলের অলমোস্ট এন্টায়ার ফোর্স, তাদের মাথায় কোনো ক্লুই নাই যে হোয়াটস গোয়িং অন। তারা ওইখানে টিভি চায়, ফ্রিজ চায়, ওয়াশিং মেশিন চায়, জীবিত বাবারে 71-এ মাইরা ফেলায়া 26 সালে আবার ক্লেম করতেছে শহীদ মুক্তিযোদ্ধা, এই ধরনের বাটপারি কথাবার্তা বলতেছে। মানে আপনি ফাইজলামি খেলতেছেন এখানে অপোজিশন। ইটস এ সিরিয়াস বিজনেস। আপনি বাজেট নিয়ে অলমোস্ট এন্টায়ারলি 2-4 জন ছাড়া কেউ কথা বলছে না, অথচ রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইসিস হচ্ছে বাজেট ডিল করার ক্রাইসিস। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি বাজেট প্রস্তাবনা দিয়ে তো বুঝতে পারবেন যে আগামী 1 বছর রাষ্ট্র কিভাবে চলবে। গতকাল কিনা মানে দেখলাম যে প্রস্তাব একটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর সফল হয়েছে, এই সেই হ্যান ত্যান, এগুলো দিয়ে সবাই হাততালি দিতেছে, সবাই পাশ করে ফেলাইছে। কি নিয়ে আসছে ব্যাগে কইরা, কি আনছে? 13টা MOU কি জিনিস, ওগুলো তো আমরা যারা বাংলা ইংরেজি পড়তে জানি, সোনার বাংলায় আমরা তো বুঝি ওখানে কি লেখা আছে। আপনি কি আনলেন? আপনি যে ধন্যবাদ দিলেন, সবাই মিলে সরকারি দল বিরোধী দল মিলে ধন্যবাদ দিলেন, আপনার ডেট ডেফিসিট কিভাবে করবে? গেল কি জন্য? ভিক্ষা করতে গেছে তো, ডেভেলপমেন্ট পার্টনার বলে গেছেন তো, কয় টাকা আনছেন? 1 টাকাও তো আনেন নাই। তাহলে আপনি টোটাল বাজেটটা আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াস ডিজাস্টার বাজেট। শুধু এখানে সংখ্যা আছে, ডিজিট আছে, রিয়েলিটিতে কিছু নাই এখানে। আপনার বুলু ভাই তার পেপারেও বলেছেন, আমরা দেখলাম যে 11 মাসে আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ট্যাক্স উঠেছে 3,60,000 কোটি টাকার মতো। সো আপনি যদি প্রপোর্শনেটলি ধরেন 3,90,000 কোটি টাকার ট্যাক্স উঠবে এই পুরো ফাইন্যান্সিয়াল, 4 লক্ষ কোটি টাকা ধরলাম, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারই কিন্তু আমার টার্গেট ছিল 5 লক্ষ কোটি টাকা আমি ক্রস করব। আমি তো 1 লক্ষ কোটি টাকারও নিচে আছি, মাইনাসে আছি। তাহলে আপনি কেন আরো 1 লক্ষ কোটি টাকার টার্গেট আমাকে দিলেন? টাকাটা দিবে কে? এবং টাকা দেওয়ার সক্ষমতা নাই বলেই তো বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকা, $4.55 বিলিয়ন ইনজেক্ট করবার জন্য ইকোনমিতে বলছে প্রণোদনা দেবে। তাহলে আপনি ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর কাছে আগের প্ল্যানের টাকা যেটা ইনস্টলমেন্ট বাকি আছে সেটার সাথে আরো যোগ করে নতুন করে টাকা চাচ্ছেন, কিন্তু আপনি আমার রিজার্ভে হাত দিয়ে লুটপাটের আবার $5 বিলিয়ন অপচয় করতেছেন। কিসের ভিত্তিতে করছেন?
এই টাকা যদি আপনি রাদার উদ্যোক্তাদেরকে দেন, আমার তরুণ বেকারদেরকে দেন, মানে 1 লাখ 2 লাখ 5 লাখ করে করে দেন, আপনি কোটির উপরে, এই 60,000 কোটি টাকা দিয়ে আপনি 1 কোটি মানুষকে উদ্যোক্তা বানাইতে পারবেন মিনিমাম, যদি আপনি হিসাব করেন। তাহলে এই যে পলিসি ফ্রেমওয়ার্কে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার ইনফ্লেশন, আমার সোশ্যাল সেফটি নেট, আমার পলিসি পারপাস, আমার স্টেটমেন্ট, পলিসি কনসিস্টেন্সি, তার কোনো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি না যে বাজেট সিরিয়াসলি কোনো মেকানিজম টুলস। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ভালো ব্যবসায়ী হইতে পারেন, কিন্তু অর্থনীতিতে কিন্তু উনি গোলমাল পাকায় ফেলতেছেন। এটা নিয়ে কথা বলার জন্য তো স্যার বুলুল ভাইরা বেশি মানে রাইট পারসন এটা নিয়ে কথা বলার জন্য। বাট আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ডের ব্যবসা, এই যে আপনার সোশ্যাল সেফটি নেট যেটা বাড়ানো হচ্ছে, এরপরে হচ্ছে আপনি পে স্কেল বাড়াচ্ছেন এবং আপনি এই বড় বড় ব্যবসায়ীদেরকে যে প্রণোদনা দিচ্ছেন, এর প্রত্যেকটা জায়গাতে যেটা হবে, নতুন করে আবার কিছু নতুন এসালম তৈরি হবে, আবার নতুন করে কিছু বেক্সিমকো, সালমান এফ রহমানের মতো লুটপাট তন্ত্র কায়েম হবে এবং বিশাল অংশের টাকা লুটপাট হয়ে চলে যাবে। এবং যাওয়ার মেকানিজমে তারা ইতিমধ্যে ব্যাংকগুলোকে বিভিন্ন জায়গায় দেখেন, সফল ব্যাংক যেটা আবার ঘুরে দাঁড়িয়েছিল সেখানে তারা হাত দিয়েছে। তাহলে আপনার পলিসি তো কনসিস্টেন্ট না। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি সরকারি দলের এই যে প্রস্তাবনাটাকে সিরিয়াসলি তুলে ধরার ক্ষেত্রে সরকারি দলের যেই জালজালিয়াতটা সেইটা বিরোধী দল তুলে ধরতে পারছে না, এবং সেইখানে বিরোধী দলকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে জনগণের তরফ থেকে, যে আপনাকে যে আমরা ভোট দিয়ে পাঠাইছি সরকারকে জবাবদিহিতা করবার জন্য, আপনি তো সেই দায়িত্ব পালন করতে পারছেন না। আপনার ওভেন ফ্রিজ নাই, আপনার বাসায় ওয়াশিং মেশিন লাগবে, সেটার জন্য তো আপনাকে পাঠানো হয়নি ওখানে। আপনি তো নির্বাচন করার সময় জানতেন আপনি গরিব মানুষ, আপনার ওভেন নাই, ফ্রিজ নাই, ইলেকশনে খারাইলেন কেন? না এটা নির্বাচিত হওয়ার পরে বুঝলেন যে আপনার ওয়াশিং মেশিন লাগবে, হাত দিয়ে এখন আর ধোয়া যায় না। তো নির্বাচনের আগে হাত দিয়ে কাপড় চোপড় ধুইতে পারছেন, এখন আর ধুইতে পারবেন না। আবার দেখেন আধা সরকারি এমপি পার্থ ভাই, হের আবার ফাত্রামি দেখেন, খাড়ায় কয় আমি না হয় পর্দার টাকা দিয়ে দিব, এই ওয়াশিং মেশিন প্রধানমন্ত্রী দিবে, এগুলো তোমার বাপের জমিদারির টাকা। প্রতি মিনিট যেখানে 3.5 লক্ষ টাকা খরচ হয় প্রতি মিনিট, মানে এটা কত একটা হাস্যকর ফাইজলামির মানে 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 চেম্বারে পরিণত হয়ে গেছে যে আপনি বাজেটে এন্টায়ার কনভারসেশন শুনবেন, 5-7টা লোক ছাড়া অলমোস্ট কেউ বাজেট সেশনে অর্থনীতি নিয়ে কথা বলে নাই এই 350 লোকের মধ্যে। তাহলে আমি এই 350 জন লইয়া কি করিব? উহাদেরকে লইয়া আমরা কি করিব? উহাদেরকে কোনো এক পর্যায়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখিতে হইবে, তাহলে তো কোনো কাজে লাগতেছে না। তো এদেরকে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখা ছাড়া আর সিম্পলি কোনো অপশন নাই। তো যেখানে আমার 3 লক্ষ টাকা প্রতি মিনিটে খরচ হচ্ছে, সেখানে তারা এই ধরনের হাস্যরস, ফাত্রামি, ইসলামী ব্যাংকে মুসলমান না হিন্দুরা চাকরি করে, এইসব বিষয় নিয়ে আলোচনা করে। অ্যাবসলিউটলি মানে ইররিলেভেন্ট, কোনো প্রসঙ্গ নাই।